আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মোটামুটি অনেকেই হোমওয়ার্ক সাবমিট করছেন দেখছি। আমি হোমওয়ার্কগুলো চেকও করছি, অ্যান্সারও করছি তাদেরকে। তো একটা কথা মনে রাখেন যে আমাদের যদি মানে বড় স্ক্রিন না থাকে, কেউ যদি মোবাইল দিয়ে ট্রাই করে ফরেক্স শেখার জন্য, তাহলে এটা কিন্তু হবে না। কারণ আপনার একটা বড় স্ক্রিন লাগবে, পিসি অথবা ল্যাপটপ, এরকম বড় একটা স্ক্রিন লাগবে। মোবাইল দিয়ে চার্ট অ্যানালাইসিস করা আসলে খুব ডিফিকাল্ট, এটা হয় না। তো আপনারা চেষ্টা করেন, যাদের নাই তারা চেষ্টা করেন যে একটা পিসি অন্তত যেন নেওয়া যায়। এমনি আমার ভিডিও দেখতে পারেন, ট্রাই করতে পারেন, কিন্তু আম, মূলত চার্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের বড় একটা স্ক্রিনের প্রয়োজন হয়। তো গত ভিডিওতে বলছিলাম যে আমরা এই ভিডিওতে ইকোনমিক ক্যালেন্ডার কিভাবে রিড করতে হয়, কিভাবে দেখতে হয় সেটা শিখব। তো আসলে ইকোনমিক ক্যালেন্ডার কেন ইম্পর্টেন্ট আমাদের কাছে? কারণ এই যে নিউজগুলি, এগুলো ফান্ডামেন্টাল নিউজ। এই নিউজের পরে বিগ প্লেয়াররা মার্কেটে কোন দিকে মোমেন্টাম ক্রিয়েট করবে সেটা বোঝার জন্য আমাদেরকে এই ইকোনমিক ক্যালেন্ডার দেখতে হবে। তো এই ইকোনমিক ক্যালেন্ডারের সাইট অনেকগুলি আছে, যেমন ফরেক্স ফ্যাক্টরি, investing.com, এফএক্স বুকস। আপনার যেটা আপনি দেখে অভ্যস্ত, যেটা আপনার ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন, যে কোনোটা ব্যবহার করলেই হবে। তো আমি investing.comটাই দেখি, এটাই ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি investing.com দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে একটা ছোট্ট কাজ আছে, এই ফিল্টারে আসবেন। ফিল্টারে আসার পরে এখানে যদি আপনারা নিজে থেকে কোনো কান্ট্রি সিলেক্ট করে থাকেন অথবা আগে যদি কোনো কিছু করে থাকেন এখানে, তো সেই ক্ষেত্রে এখানে রিস্টোর ডিফল্ট সেটিংয়ে ক্লিক করার পর এখানে মিডিয়াম ইম্প্যাক্ট আর হাই ইম্প্যাক্টের দুইটা টিক দিবেন। লো ইম্প্যাক্টের আমাদের দরকার নাই, মিডিয়াম আর হাই ইম্প্যাক্টে টিক দেওয়ার পর শুধু অ্যাপ্লাই করে দেবেন, বাস। আর কোনো কাজ নাই এখানে। আর বাংলাদেশ টাইমের সাথে টাইম মিলিয়ে নেবেন। এইখানে GMT+6 করে নেবেন আমাদের দেশের সাথে। এখন দেখি যে নিউজগুলো কিভাবে বুঝবো, আমরা কিভাবে দেখব। দেখেন এখানে উইকলি ক্রুড অয়েল স্টক, মানে আমেরিকার কাছে, যেহেতু ইউএসডি, তাহলে আমেরিকার কাছে এখানে তেল কতটুকু মজুদ আছে। আগে ছিল -3.821, মানে কম ছিল। যেটা একটু ডেভেলপ করছে -3.67, মানে তেলের মজুদ একটু বাড়ছে আগের চেয়ে। একটা কথা মনে রাখবেন যে তেলের নিউজের সাথে কানাডিয়ান ডলারের সম্পর্ক আছে। যদি আমেরিকার কাছে তেলের মজুদ বেশি থাকে, তাহলে কানাডার কাছ থেকে তাদের তেল কিনতে হবে না, সেই ক্ষেত্রে কানাডিয়ান ডলার উইক হবে। আবার আমেরিকার কাছে যদি তেলের মজুদ কম থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওদের তেল আমদানি করতে হবে। তখন যখন আমদানি করবে তখন কানাডিয়ান ডলার স্ট্রং হবে, ইউএসডি উইক হবে। তো এখানে দেখেন, যেহেতু তেলের মজুদ একটু বেটার আগের চেয়ে, যেহেতু তেলের মজুদ একটু বাড়ছে আগের চেয়ে, সেই ক্ষেত্রে ইউএসডি স্ট্রং, কানাডিয়ান ডলার উইক। তো এইখানে তেলের ক্ষেত্রে শুধু এরকম হয়, এইটা একটু ভালো করে মাথার মধ্যে রাখার চেষ্টা করেন, দরকারে মুখস্থ করে রাখেন যে আমেরিকার তেল বেশি হলে কি হয়, কম হলে কি হয়। এর তেলের সাথে কানাডিয়ান ডলারের একটা সম্পর্ক আছে, এই বিষয়টা একটু মনে রাখার চেষ্টা করবেন। তো এইখানে আরেকটা বিষয় বলা ভালো যে যদি আমেরিকাতে তেল বেশি থাকে, তেলের মজুদ যদি বেশি থাকে, তাহলে ওই দেশে কিন্তু তেলের দাম কমে। তো ওই দেশে যখন তেলের দাম কমে তখন কিন্তু ইউএসডি উইক হয়। আবার যেহেতু তেলের মজুদ বেশি আছে, ওদের তেল আমদানি করতে হবে না, সেই ক্ষেত্রে কানাডিয়ান উইক হয়। তো যখন ইউএসডি উইক আবার কানাডিয়ান ডলার উইক, সেই ক্ষেত্রে মার্কেটে আমরা একটা আপ অ্যান্ড ডাউন একটা রেঞ্জ দেখব। আবার যদি ধরেন যে তেলের তেলের মজুদ বেশি থাকা সত্ত্বেও ইউএসএ তেলের দাম কমলো না, যেহেতু তেলের মজুদ বেশি আছে সেই ক্ষেত্রে তেল আমদানি করবে না, তাই কানাডিয়ান ডলার এখানে উইক। তো যখন ইউএসডি স্ট্রং, কানাডিয়ান ডলার উইক, সেই ক্ষেত্রে আমরা মার্কেটে একটা বুলিশ মোমেন্টাম দেখবো, কারণ এটা ইউএসডি ক্যাডের চার্ট। আবার যখন দেখা যাবে যে তেলের মজুদ কমে গেছে, তখন ইউএসএ তেল আমদানি করবে, সেই ক্ষেত্রে কানাডিয়ান ডলারের দাম বাড়বে, কানাডিয়ান ডলারের একটা বুলিশ মোমেন্টাম আসবে। আর ইউএসডি তখন উইক হবে। তেলের মজুদ যখন কমে তখন ইউএসডি উইক হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো চার্টে একটা বিয়ারিশ মোমেন্টাম। তেলের বিষয়টা একটু ডিফিকাল্ট, এটা একটু মাথার মধ্যে বারবার দরকার হয়, আমার ভিডিওটা বারবার রিপিট করে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। তেলের বিষয়টা একটু এরকম হয়, বাকিগুলো মোটামুটি সমস্যা হবে না আশা করি। তো আমরা একটা চার্ট বানাবো। এই ফরেক্স ক্যালেন্ডার শুধু দেখবো না, আমরা এই ইকোনমিক ক্যালেন্ডারটা শুধু দেখবো না, দেখার পর একটা চার্ট বানাবো। হতে পারে আপনি হাতে লিখে একটা নোটপ্যাডে চার্ট বানাবেন, অথবা আপনার পিসিতেই এরকমভাবে একটা নোটপ্যাডে লিখে রাখবেন। যেমন এখানে আমরা দেখলাম তেলের মজুদ একটু বাড়ার কারণে ইউএসডি স্ট্রং, তাই এখানে আমরা এভাবে লিখবো ইউএসডি স্ট্রং। আচ্ছা, তারপরের যে নিউজটা আছে সেটা দেখি। এটা জেপিওয়াই, ক্যাপেক্স কোয়ার্টার 3। তো কোয়ার্টার 3 মানে হলো প্রতি 3 মাস অন্তর অন্তর এই নিউজ প্রকাশ হয়, মানে 3 মাস আগে যে ভ্যালুটা ছিল 3 মাস পরেই সেটার সাথে কম্পেয়ার করে আর কি এই নিউজের মাধ্যমে। তো আগে যে নিউজটা ছিল সেটা 11.5%, যেটা এদের কোনো ফরকাস্ট ছিল না, মানে হলো
কোনো এক্সপেকটেশন ছিল না, মানে আগের নিউজেও দেখেন কোনো এক্সপেকটেশন ছিল না। তো যেসব নিউজে এক্সপেকটেশন থাকে না সেই সব নিউজগুলো মার্কেটে খুব কম ইম্প্যাক্ট করে। তো এই কারণেই দেখেন ভালো হওয়ার পরেও এখানে এরা ব্ল্যাক কালার করে রাখছে, রেড কিংবা গ্রিন করে নাই। যেমন এখানে 11.5, আর নিউজটা প্রকাশ হওয়ার পর দেখা গেল যে 12.5%। তো বেটার দেন প্রিভিয়াস, আগের চেয়ে বেটার। তো এখানে গুড ইকোনমি দেখাচ্ছে, কিন্তু তারপরেও নিউজটা দেখেন ব্ল্যাক করে রাখছে, কারণ এটার ফরকাস্ট নাই। আচ্ছা, তারপরে যে নিউজ এটা দেখেন, এটা হলো ম্যানুফ্যাকচারিং আউটলুক ইন্ডেক্স, এটা Q3। প্রিভিয়াস ছিল 12, এদের ওয়ার্ল্ড এক্সপেক্ট করতেছিল 13, মানে ফরকাস্ট 13। আর যখন অ্যাকচুয়াল আসলো নিউজ প্রকাশ হলো তখন দেখা গেল যে এটা 12। দেখেন এখানে 12 রেড কালার দেখাচ্ছে, কারণ এটা ফরকাস্টের চেয়ে ব্যাড ইকোনমি। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন যে আমরা ফরকাস্টের উপর ফোকাস করব না, আমাদের মেইন ফোকাস থাকবে প্রিভিয়াস। আমরা অ্যাকচুয়াল নিউজকে প্রিভিয়াসের সাথে কম্পেয়ার করব। ফরকাস্ট আমরা দেখব, কিন্তু পরে ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমাদের প্রিভিয়াসের উপর। প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল, যে নাম্বারটা ছিল, সেটার সাথে আমরা অ্যাকচুয়ালকে কম্পেয়ার করব। প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল অ্যাকচুয়াল ভ্যালুটা সেম, সুতরাং আমরা এই জেপিওয়াইকে ধরবো ইকুয়াল। মানে এটা কোনো ডিরেকশন দেখাচ্ছে না, আপ অথবা ডাউন, কোনো স্ট্রং অথবা উইক, কোনো ডিরেকশন দেখাচ্ছে না। তাই আমরা এখানে দেখব যে এই নিউজটাকে দেখব যে এটা ইকুয়াল। তারপরের নিউজটা দেখেন, ম্যানুফ্যাকচারার্স ইন্ডেক্স Q3, এটা প্রিভিয়াস ছিল 13, ফরকাস্ট 14, মানে বেটার ইকোনমি, অ্যাকচুয়াল 14। এই অ্যাকচুয়াল 14 এখানে ব্ল্যাক করার কারণ হলো যে ফরকাস্ট যেটা ছিল, ওরা যেটা এক্সপেক্ট করতেছিল সেটা সমানই আসছে নিউজটা, এই কারণে ব্ল্যাক করে রাখছে। কিন্তু আমি যে একটু আগে বললাম যে প্রিভিয়াসের সাথে আমরা কম্পেয়ার করব, তাহলে আমাদের কাছে এটা গুড ইকোনমি। যেমন প্রিভিয়াস ছিল 13, অ্যাকচুয়াল 14, মানে জেপিওয়াই এখানে স্ট্রং দেখাচ্ছে। আগের নিউজে দেখাচ্ছে জেপিওয়াই ইকুয়াল, পরের নিউজে দেখাচ্ছে জেপিওয়াই স্ট্রং। আচ্ছা, তারপরের যে নিউজ ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্স Q3, এই নিউজটা দেখেন প্রিভিয়াস 34, অ্যাকচুয়াল 34, মানে এটা ইকুয়াল। যদিও এটা ফরকাস্টের চেয়ে বেটার, এই কারণে গ্রিন, কিন্তু আমাদের কাছে এটা ইকুয়াল। এই নিউজটা শুধুমাত্র আমাদেরকে দেখাচ্ছে জেপিওয়াই একটু স্ট্রং। তো যেহেতু একটা কারেন্সির 4টা নিউজ একই সময় আসছে এবং এক একটা নিউজ এক এক রকম দেখাচ্ছে, একবার দেখাচ্ছে ইকুয়াল, একবার দেখাচ্ছে স্ট্রং, তো সেই ক্ষেত্রে আমরা করব কি, এই জেপিওয়াইকে আমরা মার্ক করব মিক্স সেন্টিমেন্ট, মানে কোনো ডিরেকশন নাই আমাদের কাছে। মানে জেপিওয়াই এ আমাদের কোনো ডিরেকশন নাই, এটা স্ট্রং অথবা উইক কোনোটাই দেখাচ্ছে না, সেই কারণে এই জায়গায় আমরা এইভাবে আমাদের যে নোটপ্যাড সেভাবে মিক্স লিখে লিখে রাখবো। আচ্ছা, তারপরে যে নিউজটা সেটা দেখি আমরা, এটা জিবিপি। জিবিপি এইচপিআই মান্থ অন মান্থ, সেপ্টেম্বরের নিউজ। এটা প্রিভিয়াস ছিল -1, -1 মানে অবশ্যই ব্যাড ইকোনমি ছিল প্রিভিয়াসে। আর ফরকাস্ট ছিল বেটার ইকোনমি 0.2%। যখন অ্যাকচুয়াল রেজাল্ট আসলো তখন এইটা প্রিভিয়াসের চেয়েও বেটার, আবার ফরকাস্টের চেয়েও বেটার। তো এখানে দেখাচ্ছে যে জিবিপি স্ট্রং। আচ্ছা, তারপরে নিউজটা দেখেন, এইচপিআই ইয়ার অন ইয়ার। এটা প্রিভিয়াস ছিল 2.1%, ফরকাস্ট, এটা ফরকাস্ট মানে এক্সপেক্ট করতেছিল 1.8%, মানে ব্যাড ইকোনমি এক্সপেক্ট করতেছিল। যখন নিউজ পাবলিশ হলো তখন তখন দেখা গেল 2.2%, মানে এরা ব্যাড ইকোনমি এক্সপেক্ট করতেছিল, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু আসছে বেটার, শুধু ফরকাস্টের চেয়ে না, দেখেন প্রিভিয়াসের চেয়েও বেটার। এই ধরনের নিউজগুলি হয় হলো শকিং নিউজ। যে এই দেখেন দুপুর 12টায় যে এই সময় যে বাংলাদেশ টাইমে যে নিউজ দুইটা আসছে, এখানে দেখেছে স্ট্রং, এখানেও স্ট্রং, কিন্তু এই নিউজটা হলো শকিং নিউজ। মানে আগের যে ভ্যালু, সেই ভ্যালুর চেয়ে এক্সপেক্ট করতেছিল ব্যাড ইকোনমি, কিন্তু রেজাল্ট আসছে বেটার, মানে ফরকাস্টের চেয়েও বেটার, আবার প্রিভিয়াসের চেয়েও বেটার। এই বিষয়টা মনে রাখার চেষ্টা করবেন যে যদি প্রিভিয়াসের চেয়ে ফরকাস্ট থাকে ব্যাড, মানে তারা ব্যাড ইকোনমি এক্সপেক্ট করতেছে, আর সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল যে হলো বেটার, ফরকাস্টের চেয়েও বেটার, আবার প্রিভিয়াসের চেয়েও বেটার, এই ধরনের নিউজগুলি হয় হলো শকিং। তো এই ধরনের নিউজ, এই দুইটা নিউজে দেখাচ্ছে জিবিপি স্ট্রং। আমরা এইভাবে নোটপ্যাডে লিখব জিবিপি স্ট্রং লিখে আমরা এখানে স্টার দেব। স্টার মানে হলো এখানে আমি বুঝাচ্ছি হলো শকিং। এই ধরনের নিউজের পর মার্কেটে একটা মোমেন্টাম ক্রিয়েট হয়, এই কারণেই আমি এটাকে বললাম শকিং নিউজ। আচ্ছা, তারপরে নিউজটা দেখেন, সুইস ফ্র্যাঙ্ক ম্যানুফ্যাকচারিং পিএমআই প্রিভিয়াস ছিল 49, এক্সপেকটেশন ছিল 47.9, মানে ব্যাড ইকোনমি। অ্যাকচুয়াল রেজাল্ট আসলো 46.3, মানে এটা ফরকাস্টের চেয়েও ব্যাড, আবার প্রিভিয়াসের চেয়েও ব্যাড, মানে সুইস ফ্র্যাঙ্ক উইক। তো আমরা নোটপ্যাডে লিখে রাখি এটা। আচ্ছা, তারপরে নিউজ দেখেন, ইউরো স্পিকার্স, এই ধরনের স্পিকার্স, তারপর হলো কনফারেন্স, এই টাইপের নিউজ থেকে নিউজ যখন পাবলিশ হবে সেই সময় আমরা ট্রেডে কোনো রকম এন্ট্রি নেওয়া থেকে দূরে থাকব। আচ্ছা, তারপর একটা দেখেন, ইউরো ম্যানুফ্যাকচারিং পিএমআই,
এটা প্রিভিয়াস ছিল 50.4, এক্সপেক্ট করতেছিল 49.9, মানে ব্যাড ইকোনমি। আর অ্যাকচুয়াল ভ্যালু 49.0, মানে এইটা এক্সপেকটেশনের চেয়েও ব্যাড, আবার প্রিভিয়াসের চেয়েও ব্যাড। সুতরাং ইউরো, এই নিউজ যখন পাবলিশড হয়, ইউরো তখন উইক, ইউরো উইক। আচ্ছা, তারপরে নিউজ দেখেন সিপিআই, ইয়ার অন ইয়ার। এখানে দেখেন প্রিভিয়াস ছিল 2.3%, এদের এক্সপেকটেশনও ছিল 2.3%, আবার যে রেজাল্ট আসলো সেটাও 2.3%। স্ট্রং অথবা উইক কোনো ডিরেকশন আমাদের এই নিউজে নাই। তারপরে নিউজটা দেখেন ইয়ার অন ইয়ার সিপিআই, প্রিভিয়াস ছিল 2.0, এক্সপেকটেশন ছিল 2.2, মানে বেটার ইকোনমি। যখন রেজাল্ট আসলো 2.2%, এটা ব্ল্যাক করে রাখছে। দেখেন এটা ফরকাস্টের সাথে যখন তাদের এক্সপেকটেশন যেটা ছিল সেটা যখন সেম সেম আসছে, সেই কারণে এখানে ওটা ব্ল্যাক কালার করে রাখছে। কিন্তু আমরা এটা কাউন্ট করব যে প্রিভিয়াস ছিল 2.0% আর অ্যাকচুয়াল ভ্যালু 2.2%, সুতরাং ইউরো এখানে স্ট্রং। আচ্ছা, তারপর এটা দেখেন মান্থ অন মান্থ, এখানে কোনো ফরকাস্ট নাই, প্রিভিয়াস ছিল 0.1 আর অ্যাকচুয়ালও 0.1। এখানেও আমরা কোনো ডিরেকশন পাচ্ছি না, এখানেও কোনো ডিরেকশন নাই, এখানেও কোনো ডিরেকশন নাই, মানে এই নিউজে আমাদের কোনো ডিরেকশন নাই। তাহলে আমরা এখানে আমাদের নোটপ্যাডে লিখে রাখবো নো ডিরেকশন। আচ্ছা, তারপরে নিউজ দেখি। এগুলো স্পিকার, মিটিং, স্পিকার। এখানে দেখেন নান ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ সেপ্টেম্বর, এই নিউজটা খুব ইম্পর্ট্যান্ট। নান ফার্ম এমপ্লয়মেন্ট মানে বেসরকারি খাতে চাকরির যে সুযোগগুলি, সেটা প্রিভিয়াস ছিল -3, ওরা এক্সপেক্ট করতেছিল 52K, মানে বেটার ইকোনমি। আর অ্যাকচুয়াল ভ্যালু আসলো -32K। এটাও একটা শকিং নিউজ। যেমন আগে ছিল মাইনাস আর এক্সপেক্ট করতেছিল প্লাস, কিন্তু নিউজ আসলো যেটা প্রিভিয়াসের চেয়েও ব্যাড, আবার এক্সপেকটেশনের চেয়েও ব্যাড। মানে এখানে বোঝাচ্ছে ইউএসডি উইক, কিন্তু এটা শকিং নিউজ, কারণ তাদের এক্সপেকটেশন ছিল পজিটিভ, নিউজ আসছে নেগেটিভ, আবার প্রিভিয়াসের চেয়েও নিউজটা নেগেটিভ। সুতরাং এটা একটা শকিং নিউজ, তাই এখানে আমরা ইউএসডিকে মার্ক করব উইক উইথ শকিং নিউজ। আচ্ছা, তারপরে দেখেন ম্যানুফ্যাকচারিং এমপ্লয়মেন্ট, আগে ছিল 43.8, এক্সপেকটেশন ছিল 44.3, মানে বেটার, আর অ্যাকচুয়াল রেজাল্ট 45.3। এই নিউজটা এক্সপেকটেশন এবং প্রিভিয়াসের চেয়েও বেটার, সুতরাং ইউএসডি এখানে স্ট্রং। তারপরে নিউজ ম্যানুফ্যাকচারিং পিএমআই সেপ্টেম্বর, প্রিভিয়াস ছিল 48.7, এক্সপেকটেশন ছিল 49.0, মানে বেটার, আর অ্যাকচুয়াল ভ্যালু আসলো 49.1, মানে প্রিভিয়াসের চেয়ে বেটার এক্সপেকটেশন ছিল, নিউজটাও বেটার আসছে। প্রিভিয়াসের চেয়েও বেটার, আবার এক্সপেকটেশনের চেয়েও বেটার, মানে ফরকাস্টের চেয়েও বেটার। তাহলে এখানেও দেখাচ্ছে যে ইউএসডি স্ট্রং। তারপরে নিউজ দেখেন ম্যানুফ্যাকচারিং প্রাইস সেপ্টেম্বর 63.7, এক্সপেকটেশন ছিল 62.7, মানে ব্যাড ইকোনমি, আর নিউজ আসলো 61.9, মানে ওরা এক্সপেক্ট করতেছিল ব্যাড ইকোনমি, রেজাল্টও আসছে ব্যাড ইকোনমি, আবার এটা প্রিভিয়াসের চেয়েও ব্যাড, সুতরাং ইউএসডি এখানে দেখাচ্ছে উইক। তারপরে দেখেন ক্রুড অয়েল ইনভেন্টরিজ, প্রিভিয়াস ছিল -0.60 মিলিয়ন, এক্সপেকটেশন ছিল 1.500 মিলিয়ন, আর অ্যাকচুয়াল ভ্যালু আসলো 1.792 মিলিয়ন। তাহলে এখানে প্রিভিয়াসের চেয়ে এদের এক্সপেকটেশন ছিল বেশি, কিন্তু নিউজ তার চেয়েও বেশি আসছে। মানে এই যে আমি প্রথমে যে নিউজটাতে বলছিলাম যে তেলের মজুদ বাড়লে তেলের দাম কমতে পারে, সেই কারণে ইউএসডি উইক হয়, আবার এই নিউজে কানাডিয়ান ডলার উইক হয়। আচ্ছা, এর পরের নিউজটা দেখেন ক্রুড অয়েল ইনভেন্টরিজ, আগে ছিল 0.177 মিলিয়ন, আর এখন আসছে -0.271 মিলিয়ন, মানে তেলের মজুদ কমছে। এখানে দেখাচ্ছে তেলের মজুদ কমলে তেলের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে ইউএসডি স্ট্রং হয়। আবার যদি মজুদ করার, আমি আগেও বলছি যে মজুদ কমার কারণে যদি আমদানি করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে ইউএসডি উইক হয়, ক্যাড স্ট্রং হয়। আচ্ছা, তারপরে নিউজ দেখেন জিডিপি, মানে এটা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, কোয়ার্টার থ্রি মানে হলো প্রতি 3 মাস অন্তর অন্তর এই রিপোর্ট প্রকাশ পায়। তা আগে যে ভ্যালুটা ছিল সেটা 3.9%, তারা এক্সপেক্ট করতেছিল সেম 3.9%, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু আসলো 3.8, মানে তাদের এক্সপেকটেশনের চেয়ে এটা ব্যাড, আবার প্রিভিয়াসের চেয়েও ব্যাড। তাহলে এখানে দেখাচ্ছে ইউএসডি উইক। তাহলে দেখেন 6টা 15-তে যে নিউজটা আসলো, এখানে আমরা দেখলাম ইউএসডি উইক। আর এখানে একটা শকিং নিউজ আছে যে আগে ছিল -3K, আর এক্সপেক্ট করতেছিল পজিটিভ অনেক বেশি, আর রেজাল্ট আসলো নেগেটিভ, যেটা এক্সপেক্টেড চেয়েও ব্যাড, আবার প্রিভিয়াসের চেয়েও ব্যাড। সুতরাং 6টা 15-তে ইউএসডি ছিল উইক, ইউএসডি উইক। এখানে আমরা এটাকে স্টার মার্ক দিতে পারি,
শকিং পাশাপাশি লিখে রাখতে পারি। আচ্ছা, আর তারপরে যে রাত 8টার সময় যে নিউজ আসলো, এখানে 5টা নিউজ, সেই 5টা নিউজের মধ্যে কোথাও দেখাচ্ছে যে ইউএসডি উইক, আবার কোথাও দেখাচ্ছে ইউএসডি স্ট্রং। সুতরাং এই রাত 8টার সময় যে নিউজটা আসলো সেখানে ইউএসডি মিক্স সেন্টিমেন্ট, এখানে আমাদের কোনো ডিরেকশন নাই এই নিউজে। এইভাবে আমরা প্রতিদিন ইকোনমিক ক্যালেন্ডার দেখব, এবং যেহেতু আমরা এখনও প্র্যাকটিসের ভিতরেই আছি, কারণ এই নিউজগুলো নিয়ে তারপর চার্টে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমাদের টার্গেট ফিক্স করব, বিগ প্লেয়ারদের টার্গেট কি, সেটা আমরা আরও ধীরে ধীরে আরও এর গভীরে যখন যাব, আরও ভিডিও যখন আসবে, ধীরে ধীরে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। এখন হয়তো একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে, তো টেনশনের কোনো কারণ নাই, এটা খুব সিম্পল বিষয়। যখন আমরা চার্টে ইমপ্লিমেন্ট করব তখন বিষয়গুলো আরও ধীরে ধীরে ক্লিয়ার হতে থাকবে আপনাদের সামনে। তো আপাতত আমরা যে কাজটা করব এখন থেকে, প্রতিদিন আমরা investing.com হোক আর যেটাই হোক, ইকোনমিক ক্যালেন্ডার ওপেন করে এখান থেকে এই নিউজের মাধ্যমে একটা নোটবুক বানাবো, পিসিতে অথবা হাতে লিখে। তো নোটবুকে আমরা এরকমভাবে মার্ক করতে থাকবো কোন সময় কোন নিউজ আসলো, আর সেই সময় সেই নিউজে কোন পেয়ার স্ট্রং নাকি উইক, নাকি কোনো ডিরেকশন নাই, নাকি মিক্স সেন্টিমেন্ট। তো এই মানে ডিরেকশন নাই আর মিক্স সেন্টিমেন্ট অলমোস্ট সেম। এইখানে আমরা মিক্সের জায়গায় নো ডিরেকশন লিখতে পারি। যখন কোনো কারেন্সিতে কোনো ডিরেকশন থাকবে না, আমরা তখন সেই কারেন্সিতে কোনো ট্রেড খুঁজব না। তো এইভাবে প্রতিদিন আমরা investing.com দেখব, এবং কোন কারেন্সি উইক নাকি স্ট্রং সেইটা এইভাবে ফাইন্ড আউট করব। তারপর আমরা নোট করব, নোট করে আপনাদের এটাই হোমওয়ার্ক থাকবে, নোট করে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা ডেট লিখবেন, টাইম লিখবেন। হ্যাঁ, এর উপরে এইভাবে ডেট লিখে দেবেন, কোন তারিখের নিউজ, এটা ডেট লিখবেন, তার পাশে কোন সময় নিউজটা পাবলিশড হয়েছে সেই সময়টা লিখবেন। লিখে ঠিক এইভাবে এই মেসেজটা আমার টেলিগ্রাম গ্রুপে যে আছে, আপনারা যেভাবে হোমওয়ার্ক সাবমিট করেন ওইভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন। আরেকটা কথা বলি যে, ধরেন যে ইউএসডি স্ট্রং, কোন এক নিউজে আমরা দেখতে দেখতে পারলাম যে ইউএসডি স্ট্রং, আবার সেম টাইমে আমরা আরেকটা নিউজ দেখলাম জিবিপিতে, জিবিপিও স্ট্রং দেখাচ্ছে। ধরেন যে শকিং না, জাস্ট স্ট্রং। তো ইউএসডি স্ট্রং আবার জিবিপিও স্ট্রং, তাইলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে মার্কেটে আমরা একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখব, কারণ তখন কোনো মোমেন্টাম ক্রিয়েট হবে না, কারণ দুই কারেন্সি স্ট্রং। হ্যাঁ, আর এই ধরনের কারেন্সিগুলো আমরা অ্যাভয়েড করব। আবার যদি ধরেন যে সুইস ফ্র্যাঙ্ক উইক, আবার ইউরো উইক, তাহলে ইউরো সুইস ফ্র্যাঙ্ক যে ইউরোর সাথে সুইস ফ্র্যাঙ্কের যে পেয়ারটা আছে, সেই পেয়ারেও আমরা কোনো ট্রেড খুঁজবো না। আর নো ডিরেকশন যেগুলো, সেই নো ডিরেকশনে তো আমরা কোনো ট্রেড খুঁজবই না। তো পরবর্তীতে আপনাদের হোমওয়ার্কটা এটাই থাকবে, দয়া করে আপনার হোমওয়ার্কটা সাবমিট করবেন, কারণ আমি এই বকবক করে আসলে লাভ নাই আপনারা যদি প্র্যাকটিস না করেন। হ্যাঁ, শুধু শিখাইলে হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া সামনের দিকে আগাইতে পারবেন না আপনারা। হুম, তো প্র্যাকটিস করবেন, হোমওয়ার্ক সাবমিট করবেন। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল আসলে। সবগুলো বিষয় এভাবে একটা একটা করে বুঝাতে গেলে অনেক সময় লাগবে। এর নিচে আরও অনেক নিউজ আছে। হুম, যে নিউজগুলো যদি আমি দেখাইতে যাই তাহলে অনেক বড় বড় ভিডিও হবে। আসলে সবগুলো নিউজ দেখার সিস্টেম একই রকম। হ্যাঁ, যদি তারপরেও যদি কোনো নিউজ আপনারা না বুঝতে পারেন যে এটা এরকম আসছে, তাহলে এই ক্ষেত্রে মার্কেটে কি হতে পারে। যদিও আমরা এখন কিন্তু কোনো এন্ট্রি নিচ্ছি না, কোনো এন্ট্রি এক্সিটের চিন্তা আমরা করব না, শুধু প্র্যাকটিসের ক্ষেত্রে আপনারা ধরেন যে বুঝতেছেন না যে এই ক্ষেত্রে মার্কেটে কি হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন, আমি চেষ্টা করব সবাইকে রেসপন্স করার জন্য। আর হলো এইখানে একটা নিউজ ছিল আমি দেখছিলাম, এটা হলো October 7। তো বিকাল 5:30 বাংলাদেশ টাইমে জেপিওয়াই এর দুইটা নিউজ আসছে। একটা নিউজ, এটা হলো হাউস হোল্ড স্পেন্ডিং ইয়ার অন ইয়ার, আগস্টের নিউজ। এটা প্রিভিয়াস ছিল, মানে হ্যাঁ প্রিভিয়াস ছিল 4.1, আর এক্সপেক্ট করতেছিল 4.1 সেম, আর অ্যাকচুয়াল ভ্যালু আসলো 2.3। এটা দেখাচ্ছে জেপিওয়াই স্ট্রং। আবার পরে যে নিউজটা আছে এইখানে, প্রিভিয়াস ছিল 1.7%, এক্সপেকটেশন ছিল এদের 0.1%, মানে ব্যাড ইকোনমি এক্সপেক্ট করতেছিল তারা। আর রেজাল্ট আসছে 0.6%। দেখেন এখানে গ্রিন দেখাচ্ছে, এক্সপেকটেশনের চেয়ে বেটার। কিন্তু আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছি যে আমরা কাউন্ট করব প্রিভিয়াস ভ্যালু আর অ্যাকচুয়াল ভ্যালু। তো আমাদের ফোকাস থাকবে প্রিভিয়াস ভ্যালুর উপর। তো আমরা কম্পেয়ার যখন প্রিভিয়াসের সাথে করতে যাব তখন কিন্তু আমাদের কাছে এটা যে দেখাবে যে জেপিওয়াই উইক, কারণ আগে ছিল 1.7, এখন 0.6। ফরকাস্ট যাই হোক না কেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আপনারা দয়া করে হোমওয়ার্কগুলি সাবমিট করবেন। খোদা হাফেজ।